এর আগের দিন আমাদের রোমান লেখকগণের এর আগে পর্যন্ত কিন্তু হয়েছিল। আজকে আমরা রোমান লেখকগণ পড়ব, তারপরে চৈনিক লেখকগণ পড়ব চীনের, তারপরে আমরা প্রত্নতাত্ত্বিক উৎসগুলো পড়ব। ঠিক আছে? তো এখানে দেখো, প্রথমে রোমান লেখকগণের মধ্যে রয়েছে প্লিনি। সালটা রয়েছে 23 থেকে 39 খ্রিস্টাব্দ। তো প্লিনি ছিলেন একজন রোমান ইতিহাসবিদ। তিনি কুষাণ রাজা কনিষ্কের সমসাময়িক ছিলেন। তার বিশ্বকোষ ন্যাচারালিস হিস্টোরিয়া বইটার নামও সে মনে রাখবে, প্রাকৃতিক ইতিহাস নিয়ে লেখা। তিনি গ্রিক ও রোমান লেখকদের তথ্য সংগ্রহ করে ভারতীয় প্রাণী, খনিজ, উদ্ভিদ এবং রোম ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক বিস্তারিতভাবে বর্ণনা করে। তার হচ্ছে কার্টিয়াস, 1st সেঞ্চুরি এডি। তিনি ছিলেন একজন রোমান ইতিহাসবিদ। রোমান সম্রাট ক্লডিয়াস এর সমসাময়িক ছিলেন। তার বইয়ে আলেকজান্ডার দ্য গ্রেট সম্পর্কে যথেষ্ট তথ্য রয়েছে। তারপর হচ্ছে টলেমি। তিনি ছিলেন একজন গ্রিক ভূগোলবিদ ও ইতিহাসবিদ। তার বিখ্যাত গ্রন্থ জিওগ্রাফি প্রাচীন ভূগোল ও বাণিজ্যের বিষয়ে তথ্য দেয়, বিশেষ করে ভারত ও রোম ইতালি সম্পর্কিত। তারপর হচ্ছে জাস্টিন। তিনি ছিলেন একজন রোমান ইতিহাসবিদ। তিনি একটি সংক্ষিপ্ত গ্রন্থ এপিটোম রচনা করেন, যা পূর্বতন লেখক ট্রোগুসের লেখা সংক্ষিপ্ত সার। তার টেক্সট আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা গ্রিক শাসন থেকে ক্ষমতা দখলের বর্ণনা দেয়। ইন্ডিয়া আফটার দ্য ডেথ অফ আলেকজান্ডার হ্যাড সেকেন্ড অফ অ্যাজ ইট ওয়ার দ্য yoke of servitude from its neck and put his governors to death. The author of its liberation was স্যান্ড্রাকোট্টাস। তো স্যান্ড্রাকোট্টাস চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে চিহ্নিত, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিক লেখকগণ স্যান্ড্রাকোট্টাস নামে ডাকতেন। এই পয়েন্টটা মনে রাখবে, স্যান্ড্রাকোট্টাসটা। তারপর হচ্ছে চাইনিজ রাইটার বা চীনা লেখক। তো চীনা লেখকদের মধ্যে হচ্ছে সুমাচিয়েন ছিলেন প্রথম চীনা লেখক যিনি ভারত সম্পর্কে লিখেছিলেন। তার গ্রন্থ হচ্ছে ঐতিহাসিক স্মৃতিকথা। ঐতিহাসিক স্মৃতিকথা এটা বাংলায় করা আছে, ঠিক আছে? তার গ্রন্থের বাংলা ট্রান্সলেট। চীনা লেখক আবার বাংলায় কেন লিখবে? তারপর হচ্ছে প্যানকৌ ও ফ্যানিয়ে। অ্যানালাস অফ দ্য আর্লিয়ার হান্স প্যানকৌ রচিত এবং অ্যানালস অফ দ্য লেটার হান্স ফ্যানি রচিত। এই গ্রন্থগুলো কুজুল কদভিসেস এবং বিম কদভিসেস নামক কুষাণ শাসকদের সম্পর্কে মূল্যবান তথ্য ধারণ করে। তারপর হচ্ছে ফাইহেন, খুব বিখ্যাত নাম আমরা জানি। 399 খ্রিস্টাব্দে গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য শাসন আমলে ভারতে আসেন। তিনি ভারতে 15 থেকে 16 বছর অবস্থান করেন। তিনি মূলত বিনয় পিটকের একটি মূল কপি সংগ্রহ করতে ভারতে আসেন। চীনে ফিরে গিয়ে তিনি ফুকুকি নামক একটি ভ্রমণ বিবরণী লেখেন, অর্থাৎ বৌদ্ধ দেশগুলোর বিবরণ। এই বইটি এখনও মূল রূপে উপলব্ধ। এটি গুপ্ত যুগের ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোকপাত করে। এটি বৌদ্ধ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে, ফলে এর মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে। তারপরে হচ্ছে সাংইউন বৌদ্ধ গ্রন্থের সন্ধানে ভারতে আসেন এবং 170টি মহাযান গ্রন্থ সহ চীনে ফিরে যান। তারপর হচ্ছে হিউয়েন সাং 629 খ্রিস্টাব্দে ভারতে আসেন। তখন বর্ধন বংশের শাসক রাজত্ব করছিলেন। বর্ধন বংশটা আরেকটা নাম আছে পুষ্যভূতি বংশ, ঠিক আছে? তিনি ভারতে ছিলেন 13 থেকে 14 বছর। তারপরে তিনি নালন্দা মহাবিহারে 5 বছর ধরে যোগাচার মতবাদ অধ্যয়ন করেন। 641 খ্রিস্টাব্দে তিনি কাঞ্চিতে পৌঁছান। তখন পল্লব শাসক নরসিংহ বর্মন মাম্মাল রাজত্ব করছিলেন এবং তিনি সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন। তিনি সিইউকি অর্থাৎ বৌদ্ধ রেকর্ড অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড নামক একটি ভ্রমণ বিবরণী লেখেন। এই বিবরণীতে দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে বিশদ তথ্য রয়েছে। বিশেষ করে হর্ষবর্ধনের জীবন, প্রশাসন, ধর্মীয় শিক্ষাগত অবস্থার বিস্তারিত বিবরণ রয়েছে। এটি সত্যিকার অর্থে একটি গেজেটিয়ার। তার বিবরণী একটি তথ্য ভাণ্ডার যা ভারতের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলীর টুকরো টুকরো ঘটনাগুলোকে যুক্ত করতে সাহায্য করে। তিনি হুন শাসক মিহিরকুল, যিনি গুপ্ত শাসক বালাদিত্য, বুধগুপ্ত এবং আরও কিছু যারা নালন্দা মহাবিহারকে পৃষ্ঠপোষকতা করতেন এর সমসাময়িক সম্পর্কেও লিখেছেন, ঠিক আছে? অর্থাৎ তিনি মিহিরকুল সম্পর্কেও লিখেছেন।
তাকে তীর্থযাত্রীদের রাজা বা রাজপুত্র বলা হয়। ঠিক আছে, তীর্থযাত্রীদের রাজা বলা হয়, খুব পরীক্ষায় আসে এই পয়েন্টটা। তীর্থযাত্রীদের রাজা বা রাজপুত্র কাকে বলা হয়? হিউয়েন সাংকে। তারপর হুইলি তার বন্ধু হিউয়েন সাংয়ের জীবনী লেখেন, যার নাম লাইফ অফ হিউয়েন সাং। এটি ভারতীয় ইতিহাস সম্পর্কে কিছু আলোকপাত করে। তারপর হচ্ছে ইত সিং, সমুদ্রপথে সুমাত্রা হয়ে ভারতে আসেন। তিনি নালন্দা মহাবিহারে 10 বছর ছিলেন এবং সংস্কৃত সাহিত্য, বৌদ্ধ গ্রন্থ অধ্যয়ন করেন। তিনি রেকর্ড অফ দ্য বুদ্ধিস্টিক রিলিজিয়ান অ্যাজ প্র্যাকটিসড ইন ইন্ডিয়া অ্যান্ড মলয় আর্কিপেলাগো নামক ভ্রমণ বিবরণ লেখেন। এই গ্রন্থটি ভারতের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে বেশি তথ্য না দিলেও এটি সংস্কৃত সাহিত্য ও বৌদ্ধ ধর্মের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। ইত সিংয়ের অটোবায়োগ্রাফিস অফ ফেমাস বুদ্ধিস্ট মঙ্কস নামক গ্রন্থটিতে সেই সময়ের ভারতের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের বিস্তারিত বিবরণ রয়েছে। ইত সিং শ্রীগুপ্তকে উল্লেখ করেন, যিনি সাধারণভাবে গুপ্ত রাজবংশের প্রথম শাসক হিসেবে বিশ্বাস করা হয়। তারপর হচ্ছে হুইচো, মুক্তাপিড়া কাশ্মীর এবং যশোবর্মন কন্নৌজের কার্যকলাপের উল্লেখ করেন। তারপর হচ্ছে মাতওয়ালিন হর্ষবর্ধনের পূর্বাঞ্চলীয় অভিযানের বিষয়ে তথ্য প্রদান করেন। তারপর হচ্ছে মোহান 1406 খ্রিস্টাব্দে ভারতে আসেন। তিনি বাংলায় আসেন। ভারতের এখন সমৃদ্ধ অঞ্চল দেখে তিনি অত্যন্ত মুগ্ধ হন। তিনি বাংলার নির্মিত সামগ্রীর প্রশংসা করেন। তারপরে দেখো টিবেটান রাইটার্স বা তিব্বতী লেখকগণ। তারানাথ ছিলেন একজন জনপ্রিয় তিব্বতী ঐতিহাসিক। তিনি কাঙ্গিউর ও ট্যাঙ্গিউর নামক গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থগুলি ভারতের প্রাচীন যুগ সম্পর্কে আমাদের তথ্য দেয়। তাহলে ধর্মস্বামী ভারতে আসেন এবং তিনি নালন্দা মহাবিহারে 3 বছর অধ্যয়ন করেন। তারপর হচ্ছে অ্যারাবিয়ান বা আরব লেখকগণ। তো আরব লেখকগণের মধ্যে হচ্ছে সুলাইমান, একজন আরব বণিক। তিনি প্রথম আরব পর্যটক যার ভ্রমণ বিবরণ পাওয়া যায়। তিনি ভারতের সমস্ত উপকূলীয় অঞ্চলে নৌপথে পৌঁছেছিলেন। তিনি 851 খ্রিস্টাব্দে ভারতে আসেন। তখন প্রতিহার রাজা মিহির ভোজ ওয়ান শাসন করছিলেন। তিনি রাষ্ট্রকূট শাসক অমোঘবর্ষ ওয়ান এর দরবারে ছিলেন এবং তার ক্ষমতা ও ঐশ্বর্য দেখে খুবই মুগ্ধ হন তিনি। তারপরে সিলসিলা উত্তারিখ নামক একটি গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে তিনি 9ম শতাব্দীর প্রথমার্ধের অবস্থার বিবরণ দিয়েছেন। তিনি পাল, প্রতিহার ও রাষ্ট্রকূট রাজাদের বিষয়ে আকর্ষণীয় বিবরণ দেন। তিনি পাল সাম্রাজ্যকে রুহামা নামে অভিহিত করেন। তো এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবে, রুহামা। ঠিক আছে। তিনি গুর্জর প্রতিহারদের জুর্জ বলেন। তিনি লেখক, জুর্জদের কাছে ছিল সেরা ঘোড়াগুলি। হ্যাঁ, তিনি লেখেন জুর্জদের কাছে ছিল সেরা ঘোড়াগুলি, অর্থাৎ প্রতিহারদের কাছে ছিল সেরা ঘোড়া। ঠিক আছে। তিনি দক্ষিণের রাজা বলাহারকে বল্লভ রাজা হিসেবে চিহ্নিত, বলাহারা বলেন। তিনি হিন্দ মহাসাগরকে বলেন দরিয়ায়ে হারকন্ত। তারপর হচ্ছে ইবনে খুরদাদভি ছিলেন একজন আরব ভূগোলবিদ। তিনি কিতাবুল মাসালিক ওয়াজ মামালিক নামক একটি গ্রন্থ রচনা করেন, অর্থাৎ রোডস অ্যান্ড কিংডমসের বই। এই বইয়ে তিনি 9ম শতকের আন্তঃযোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি প্রথম আরব ভূগোলবিদ যিনি হিন্দুদের 7টি বর্ণ সম্পর্কে বলেন। তারপর হচ্ছে আল বিলাদুরি ফুতুহ আল বুলাদান গ্রন্থ রচনা করেন। এটি আরবদের সিন্ধ দখলের অর্থাৎ মোহাম্মদ বিন কাসিমের বিবরণ দেয়। তারপর হচ্ছে আল মাসুদি ছিলেন একজন আরব পর্যটক। তিনি 915 খ্রিস্টাব্দে ভারতে আসেন এবং গুর্জর প্রতিহার রাজা মালিপাল, এটা মহিপাল ওয়ান হবে, ঠিক আছে, মহিপাল ওয়ান শাসন করেছিলেন। তিনি গুর্জর রাজবংশকে আল গুজার এবং তাদের শাসকদের বারওয়া নামে অভিহিত করেন। তিনি মুরুজুল জাহাব, এই গ্রন্থে তিনি মহিপাল ওয়ান প্রতিহার রাজাকে বর্ণনা করেন এবং ঘোড়া ও উটের বিবরণ দেন। তিনি আবান বা বেতলিফে লেখা শব্দ ব্যবহার করেন। এটি ভারতের একটি ভালো বিবরণ দেয়, বিশেষ করে মুলতান ও মনসুরার মুসলিম শাসকদের। ইবনে হাউকাল, তিনি বাগদাদের একজন বণিক ছিলেন। তিনি ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন। তিনি আসার আল বিলাদ নামে একটি মানচিত্র তৈরি করেন। তিনি প্রথম আরব ভূগোলবিদ যিনি ভারতের দৈর্ঘ্য প্রস্থ নির্ধারণের চেষ্টা করেন। এটি ভারতকে নিয়ে বিদেশি চেষ্টার প্রথম দিকের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তারপর হচ্ছে আল বিরুনি, তিনি ইরানের অধিবাসী ছিলেন।
তার পূর্ণ নাম ছিল আবু রাইহান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি। নামটা অবশ্যই মনে রাখবে, আবু রাইহান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি, কিন্তু সাধারণভাবে তিনি আল বিরুনি নামে পরিচিত। উস্তাদ বা যা শিক্ষক মাস্টার বোঝাই উপাধি তার ছিল, ঠিক আছে, উস্তাদ উপাধি ছিল তার। তিনি খোয়ারিজম বর্তমান উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি মাহমুদ গজনভির দ্বারা আকৃষ্ট হন। মাহমুদ গজনভি তাকে গজনিতে বর্তমান আফগানিস্তান নিয়ে আসেন এবং তাকে নাজিমুল বা শিক্ষা সংক্রান্ত কর্মকর্তা পদে নিযুক্ত করেন। 1019 খ্রিস্টাব্দে আল বিরুনি তার পৃষ্ঠপোষক মোহাম্মদ গজনভির সঙ্গে ভারতে আসেন। তিনি সংস্কৃত ভাষা ও শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি ভারতীয় সমাজ সংস্কৃতি অন্যান্য বিষয়ে গবেষণা করেন। তাকে হিন্দুরা বিদ্যাসাগর উপাধি দেয়। তিনি যখন গজনিতে ফিরে যান, তিনি আরবি ভাষায় একটি বই লেখেন। বইয়ের নাম হচ্ছে তাহকিকে হিন্দ, অর্থাৎ ভারত অনুসন্ধান, 1030 খ্রিস্টাব্দে। তার অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে তারিকে হিন্দ, ভারতের ইতিহাস, এবং কিতাবুল হিন্দ, ভারতের গ্রন্থ। এই বইগুলো অবশ্যই মনে রাখবে, তারিকে হিন্দ, কিতাবুল হিন্দ, তাহকিকে হিন্দ। একটি বিশ্বকোষের মতো এই গ্রন্থে ভারতীয় সমাজ ও সংস্কৃতি এবং ভারতের বিভিন্ন জ্ঞান ক্ষেত্রে বিশদ বিবরণ রয়েছে। এই গ্রন্থটিকে ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে একটি মূল্যবান দলিল হিসেবে ধরা হয়। আল বিরুনিকে বলা হয় ভারতের ইতিহাসের প্রথম প্রকৃত ভারততত্ত্ববিদ। দ্রষ্টব্য, পূর্বে মেগাস্থিনিসকে প্রথমে ভারততত্ত্ববিদ হিসেবে ধরা হতো। এই বইয়ের দুটি দুর্বলতা ছিল। প্রথমত, আল বিরুনিকে ভারতে রাজনীতি নিয়ে কিছু লেখেননি, এবং দ্বিতীয়ত তার বহু তথ্যই ছিল শোনা কথা ও পড়া বইয়ের উপর নির্ভর করে, স্ব-অভিজ্ঞতা নয়। এই বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন এডওয়ার্ড সি সাচাও জারেট, এবং ভাষায় এই বইটি একটি জাদুকরী দ্বীপের গল্পের মতো, যেখানে চারপাশে কেবল তরবারি, জ্বলন্ত টাওয়ার এবং লুণ্ঠিত মন্দির। আচ্ছা, তারপর হচ্ছে ইবনে বতুতা। তিনি মরক্কোর তানজিয়ারে 1304 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লাওয়াতি তানজি ইবনে বতুতা, এক লাইন নাম। তিনি একজন মরক্কান ও আফ্রিকান পর্যটক ছিলেন। 1333 খ্রিস্টাব্দ বা সালে তিনি ভারতে আসেন, যখন দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। তো এটা পয়েন্টটা মনে রাখবে যে ইবনে বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন, ঠিক আছে। তিনি ইবনে বতুতাকে বিচারক বা কাজী পদে নিযুক্ত করেন। ইবনে বতুতা এই পদে 1342 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। তারপর তাকে চীনে একজন দূত হিসেবে পাঠানো হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি জাহাজ ডুবিতে চীনে পৌঁছাতে পারেননি। তিনি ভারতে তার অভিজ্ঞতা ও ভ্রমণ বিবরণ দেন, বিশেষ করে মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল নিয়ে। তিনি দিল্লি থেকে দেবগড়ি বা দৌলতাবাদী রাজধানী স্থানান্তরের কারণ ও পরিস্থিতি ব্যাখ্যা করেন। 1345 খ্রিস্টাব্দ বা সালে তিনি গিয়াসউদ্দিন মোহাম্মদ দামঘান সাহা মালওয়ার সুলতানের দরবারে ছিলেন। আর 1353 খ্রিস্টাব্দ বা সালে তিনি তার দেশ মরক্কোর তানজিয়ার ফিরে যান। 1355 খ্রিস্টাব্দে তিনি রিহালা বা ভ্রমণ বৃত্তান্ত নামে একটি আরবি গ্রন্থ লেখেন। তিনি 1369 খ্রিস্টাব্দে মারা যান। তো ইবনে বতুতা মরক্কো থেকে আসেন, এটা পয়েন্টের মনে রাখবে। কার আমলে? মোহাম্মদ বিন তুগলক, আর বইয়ের নাম হচ্ছে রিহালা, এটি মনে রাখলেই হবে। তারপর হচ্ছে শিহাবুদ্দিন আল উমারি। তিনি দামাস্কাস বা সিরিয়ার বাসিন্দা ছিলেন। তিনি কখনো ভারতে আসেননি, কিন্তু ভারত থেকে ফেরত পর্যটকদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি মসালিক আবসার মামালিক আসার নামে একটি বই লেখেন। 1348 খ্রিস্টাব্দে ভারতের সামাজিক আর অর্থনৈতিক উপস্থিতি নিয়ে আলোকপাত করা হয়েছে। তারপর হচ্ছে আব্দুর রাজ্জাক। তিনি 1413 খ্রিস্টাব্দে হেরাত বা আফগানিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি শাহরুখের দরবারে কাজী ছিলেন। তিনি ছিলেন তৈমুরলাংয়ের পুত্র এবং পারস্যের সুলতান। শাহরুখ তাকে 1442 খ্রিস্টাব্দ বা সালে, এখানে বারবার খ্রিস্টাব্দ সাল একসঙ্গে হয়ে গেছে, ঠিক আছে, তো যেটা হয় একটা পড়বে। 1442 সালে জামরিন বা কালিকাটের দরবারে পাঠান। এপ্রিল 1443 খ্রিস্টাব্দে বা সালে তিনি বিজয়নগর পৌঁছায় এবং দেবরায় টুয়ের শাসনামলে 6 মাস সেখানে অবস্থান করেন। তিনি বিজয়নগর সম্পর্কে লেখেন, বিশ্বে এমন শহর আর নেই যা এর সমতুল্য বা কাছাকাছি। তিনি নগর গঠন, জলবায়ু, নদী, মন্দির, মসজিদ, জনসংখ্যা ও সামরিক শক্তি সম্পর্কে বিশদ বিবরণ দেন। এছাড়াও তিনি বিদেশি বণিকদের সম্পর্কে আলোচনা করেন। তিনি 14 শতাব্দীর ভারতের ইতিহাসে মূল্যবান বর্ণনা প্রদান করেন। তো এই ছিল আমাদের সাহিত্যিক উৎসগুলো শেষ হলো। এরপরে হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সেস বা প্রত্নতাত্ত্বিক উৎস। তো এটা আমরা এর পরের দিন করব, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।